সকাল থেকে এই জাস্ট ফ্রি হলাম, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 2টো বাজে। এই 2টোর সময় কিন্তু আমি এখন ফ্রি হয়েছি। কিন্তু সকাল থেকে অনেক অনেক কাজ করছি। কি কাজ করেছি? ফেসবুকে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া ছিল, সেগুলোকে এডিটিং করে আপলোড দিয়ে দিয়েছি। ইউটিউবে কিছু আপলোড দেওয়া ছিল, সেগুলো আপলোড দিয়ে দিয়েছি। কিন্তু এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। জাস্ট আমি স্নান করে আসলাম, স্নান করে পুরো রেডি হয়ে গেছি। হাই হ্যালো, আই এম সীমা রায় ফ্রম বারাসাত। সীমা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার কিন্তু একটা রান্না করতে বাকি আছে। মটনটা রান্না করব। সকালে কাজের মাসি রান্না করেই গেছে। কিন্তু মটনটা আমি করব, কারণ হচ্ছে আমাদের ঘরের মটনটা ও ঠিক মতো করতে পারে না। যে রান্না করে ও তো মটন খায় না, তার জন্য ও ঠিকঠাক মতো করতে চায়, করতে পারে না। যাই হোক, আমি ঘরটা একটুখানি গুছিয়ে নিই, একটু আলোচনা আছে, একটু গুছিয়ে নিই, তারপর রান্না করে যাচ্ছে। তাকে একটু গুছিয়ে নিই। সকালে সব খেয়ে দিয়ে চলে গেছে, গুছানোটা হয়নি, আর নিজের কাজেও ব্যস্ত ছিলাম। ছেলেরা তো ভাবে মেয়েরা বাড়িতে বসে কি করে, সত্যি তো আমাদের কোনো কাজ নেই, কিন্তু টাইমটা কি করে পাস হয়ে যায় সেটাই বুঝতে পারি না। একদম টাইমের সঙ্গে পারা যায় না। অ্যাকচুয়ালি ফেসবুক আর ইউটিউবের যে কাজগুলো করতে হয়, এগুলো কিন্তু বেশ একটু কঠিন কাজ। কঠিন বলতে ভিডিও করা, সেগুলোকে এডিটিং করা অনেকটা সমস্যা হয়ে যায়। আর তাছাড়া আমি তো ইউটিউবে ফানি ভিডিও ছাড়ি, আর ব্লগিং ভিডিও তো ছাড়ি। আর ফেসবুকে যেটা ছাড়ি সেটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও। ইনফরমেটিভ ভিডিও করতে গেলে কিন্তু বেশ একটু সময় লাগে, কারণ ভিডিও শুট করার পরে কিন্তু সেগুলো তোমার এডিটিং করতে হয় সুন্দর করে। তারপর ইনফরমেশন মানে সঠিক ইনফরমেশন না দিলে তাতে কিন্তু পাবলিক বা ভিউয়ার্সরা কিন্তু অখুশি হবে, এবং তাদের ভুল ইনফরমেশন দেওয়া হবে। আর ভুল ইনফরমেশন মানে স্পামিং কন্টেন্ট একদমই দেওয়াটা ঠিক নয়। কারণ হচ্ছে অনেক মানুষ আমার পরে কিন্তু ভরসা করে বসে থাকে, সেই জন্য কখনো স্পামিং কন্টেন্ট দেওয়া উচিত নয়। এই ঘরটাও এলোমেলো হয়ে আছে, একটুখানি গুছিয়ে নিই। আসলে রোজই আমি এই সকালে স্নান টান করে এসে ঘরটা গুছিয়ে ফেলি, গুছিয়ে নিজে রেডি হয়ে তারপরে চলে যাই নিজের কাজে। তা আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করে আগে ভিডিওটা এডিটিং করে পোস্ট করে নিই। পোস্টেরও টাইম আছে। ফেসবুকে আমি 12:30টার মধ্যে পোস্ট করে দিই একটা ভিডিও, সে রিলসই হোক আর লং ভিডিও হোক, ওখানে একটা পোস্ট করে দিই। আর ফেসবুকে, সরি, ইউটিউবে পোস্ট করি 2:05। 2:05-এ আমি ওখানে ফানি ভিডিওই পোস্ট করি। আর লং ভিডিওটাও কখনো 2:05-এও পোস্ট করি, কখনো সকাল 10টা 5 বা রাত 10টায় পোস্ট করি, বা 6:30টায় পোস্ট করে দিই, যেমন রেডি হয়। অনেকদিন তো ঠিকঠাক মতো লং ভিডিও দেওয়াই হচ্ছিল না, তাই ইদানিং আবার দিচ্ছি। কারণ লং ভিডিওর মধ্যে কাজ করে একদম করে উঠতে পারি না। এই ভিডিও শুট করাটা অনেকটা সমস্যা হয়ে যায়, তাই জন্য আর করে উঠতে পারি না। যাই হোক, এবার একটু আমি রান্নাঘরে মাংসটা মেখে রেখেছি, আগে ওইটাকে উনুনে বসিয়ে দিই, তারপর অন্য কাজগুলো করছি। যাই হোক বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, এবার মাংসটা রান্না করবো। এইটা কিন্তু মটন। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি 3টে, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি 2 চামচ, আদা বাটা 2 চামচ দিয়েছি, চিকেন কারি মশলা দিয়েছি 1 পাউচ প্যাকেট, মটন কারি মশলাও দিয়েছি 1/2 পাউচ প্যাকেট। এই যে দেখাচ্ছি, এই যে মিট মশলা দিয়েছি, এইটা দিয়েছি হাফ। আর চিকেন মশলা দিয়েছি এরকম 1 প্যাকেট। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, নুন হলুদ একটু মিষ্টি দিয়েছি, নারকেল বাটা ছিল, নারকেল বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু একটু মিষ্টিও দিয়েছি, আমি একটু মিষ্টি পছন্দ করি তাই জন্য মিষ্টি দিয়েছি। টক দিয়েও দিয়েছি 2 চামচ মতো। এই সব কিছু দিয়ে আমি অনেকক্ষণ মেখে রেখেছি, 30 মিনিটের বেশি হয়ে গেছে মেখে রেখেছি। এবার এটাকে উনুনে দেবো। যেহেতু আমাদের দুপুরে খাওয়াটা একটু দেরিতেই হয়, সেই জন্য একটু দেরি করেই এলাম রান্না করতে, যাতে এখন রান্না করলে আমার রাত অবধি চলে যাবে, ফ্রিজে রাখতে হবে না। আর আমরা এমনিতেই দুপুরে খাই প্রায় 3টে বাজে, 1 ঘন্টার মধ্যে আমার মাংস তো হয়েই যাবে। তার আগে একটু দেখিয়ে দিই, সকালে টিফিন হয়েছে পাস্তাটা আমি খেয়েছি, ছেলে খাইনি। আর তার সঙ্গে তো রুটি ছিল, এই যে রুটি। এই রুটিটা একটু বেশি করে রেখেছি আজকে রাতের জন্য, রুটিটা আমি করে রেখেছি রাতের জন্য। আর এটা চা করা আছে, এটার মধ্যে আম কাটা, দুধ চাল দেওয়া আছে। আর এখানে রয়েছে নিম বেগুন। দুপুরে কিন্তু আজকে মেন খাওয়ার হচ্ছে নিম বেগুন আর এই মাংসটা। যাই হোক, আমি এখন মাংসটা উনুনে দিয়ে নিই, দিয়ে বসিয়ে দিয়ে তো অন্য কাজ করছি, কারণ মাংসটা হতে একটু সময় লাগবে, সেই জন্য মাংসটাকে আগে বসিয়ে দিই। একদম জিরা ফোড়ন দিয়ে দিলাম।
এবার মাংসটা ঢেলে দেবো। এই যে মেজ দিয়ে এসে কাঁঠাল দিয়ে গেল। যাই হোক, মাংসটা তো বসিয়ে দিয়েছি। এই যে মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এদিকে জল একটু গরম বসিয়ে দেবো, একটু পরেই বসাবো, কারণ এত গরম জল, গরম তো 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার তাহলে গ্যাসের মধ্যে ইয়েটা মাংসটা থাক, আমি একটু ঘরে অনেকগুলো কাজ রয়েছে, একটু গুছিয়ে আসি। তার আগে একটু রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। আসলে ঠিকঠাক মতন গুছানো হয় না, তা ঝটপট করে রান্নাঘরটার এদিকে মাংসটা করতে থাক, মাংসটা কষা হতে থাক, তাহলে আমি রান্নাঘরটা গুছিয়ে নেব। রান্নাঘর ঠিক বলা যায় না, এটা রান্নাঘরের পাশে ডাইনিং স্পেস করেছিলাম, তো এখানে আমরা আর কেউ ভাত খাই না। ঠিক আছে, এখানে কেউ খাই না, এখানে এই ঘরটা এগুলো করে থাকে। এই যে জলের বোতলগুলো ভরে ভরে এখানেই রেখে দিই। আর বন্ধুরা, আমি কোথায় বসে ভিডিও বানাই সেটাও বলে দিচ্ছি। আমি ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা বানাই। এই যে আমার রিং লাইট আছে, এইখানে আমি সেট করে নিই। এই যে রিং লাইটটা দেখতেই পাচ্ছেন, এইখানেই সেট করা থাকে। আমি এইখানে সেট করে এখানেই কিন্তু ফানি ভিডিও গুলো বানাই, যদি ঘরে বসে বানাই। আর যদি বাইরে বসে বানাই তাহলে তো কখনো ছাদে যাই, কখনো বাইরে যাই, বাইরে বসে বানাই। আর ঘরে বানালে কিন্তু আমার এখানটাই বেশি সুবিধা হয়, রিং লাইটটা সেট করতে সুবিধা হয়। রিং লাইটের পয়েন্টটা এখানে এই যে রয়েছে, এই যে পয়েন্টটা রয়েছে, এখানে সুবিধা হয়। এই যে একটা আলো রয়েছে, আর তার সঙ্গে রিং লাইটটাও লাগিয়ে দিতে পারি, যার জন্য অসুবিধা হয় না। এখানে আমার শুট করতে বেশি সুবিধা হয়। আর শুট করতে তো বেশি জায়গা লাগে না, স্পেস সরু হলেই হয়ে যায়। যাই হোক, রান্নাঘরটা মোটামুটি কম বেশি হয়েই গেছে গোছানো। এবার বড় ঘরটায়, মিডিল ঘরটায় চলে যায়। এই ঘরটায় কিছু এলোমেলো জিনিস রয়েছে, একটুখানি গুছিয়ে নিই। এখানে আমি তো জামা কাপড় গুছিয়েও রেখেওছি। আমি যে রাফিউজে জামা কাপড় ব্যবহার করি সেগুলো কিন্তু সব এখানেই রাখি। আর এই আলমারিটাও কিন্তু আমার এখানে, এই আলমারিতেও প্রচুর জামা কাপড় রয়েছে। এই যে এই আলমারিতেও কিন্তু আমার সব জামা কাপড়, এইটা পুরোটাই আমার। ঠিক আছে, এখানেও আমি রাফিউজ যেগুলো করি সেগুলোই রয়েছে এইটার মধ্যে। এটার মধ্যে শাড়ি টাড়ি নেই, শাড়ি রাখার জন্য আলাদা। তবুও এত জামা কাপড়, এত জামা কাপড়, জামা কাপড়ের লাট। এই যে এত চুড়িদার, চুড়িদার, জামা কাপড়, নাইটি, এত লাট দেয়া, এই যে সব। তারপরেও বলি কি করবো কি করবো, সত্যি মেয়েদের আর চাহিদার শেষ নেই। মানে একটা জামা 2-1 দিন পরলে ব্যাস অনেক পুরোনো হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আমি কিছু ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম। এই যে কতগুলো প্রোডাক্ট আমার এসে গেছে, এগুলো সব ওয়াল স্টিকার রয়েছে। এইগুলোর মধ্যে আমি এখন এগুলো ইয়ে করিনি, আনবক্সিং করিনি, খুলিনি। ঠিক আছে, আর এইটার মধ্যে রয়েছে একটা আমার কাপ লাগানো হ্যাঙ্গার। এই যে আজকাল আবার অনেক রকম হ্যাঙ্গার বেরিয়েছে সুন্দর। এই যে এরকম করে, ঠিক এরকম করে লাগিয়ে দিলেই হয়ে গেল। যেহেতু আমি কাপ রাখবো, সেহেতু আমাকে মানে এরকম করে ঢুকাতে হবে। আমি যদি ঠিক এরকম করে ঢুকিয়ে দিই, তাহলে আমার এরকম জায়গাতে কাপ রাখতে সুবিধা হবে, এরকম জায়গায় এরকম। এগুলো কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারেন, এগুলো বেশ সুন্দর। আর কেন পাকা ঘরে সব জায়গা তো ট্রেক টিকানো যায় না, প্রবলেম হয় ট্রেক টিকানো। এগুলো কিন্তু আমি সেট করিনি, সেট করবো। এই যে কতগুলো দড়িও নিয়ে এসেছিলাম কিনে, এই যে এইগুলো এখানে একটা পর্দা দেবো, পর্দা দেওয়ার জন্য। এই যে আমার ঘরের ঘরের এতগুলো এত আসবাবপত্র না, ঘরের জিনিসপত্র দিয়ে ভর্তি, পুরো দেওয়ালটা খারাপ হয়ে গেছে। এই যে এই দেওয়ালগুলো কতটা খারাপ, তাই ভাবলাম যে কিছুদিনের জন্য এই যে এর মধ্যে স্টিকার রয়েছে, স্টিকার গুলো খুলে খুলে লাগিয়ে দেবো। এই যে এই ঘরে আমি লাগিয়েছি স্টিকার, ওয়াল স্টিকার। এই যে এই যে ওয়াল স্টিকার লাগিয়ে দিয়েছি। এই ওয়ালটাও খারাপ ছিল, এই আলমারিটাও লাগিয়ে দিয়েছি। এই যে এইটা কিন্তু ওয়াল স্টিকার, দাম কিন্তু বেশি না, মাত্র কত নিয়েছিল আলমারিটা, খুব সম্ভব 200, 350, 350 হয়তো। আর এইটা এরকম 200 কত জন নিয়েছিল পুরো সেটটা। হয়তো খোলা মার্কেটে হয়তো আর একটু কম হতে পারে, জানি না, কিন্তু কোথায় কি থাকে সেটা তো জানি না, কোথায় কোন মার্কেটে কি পাওয়া যায়। এই যে আমাদের ওয়ালগুলো না খুব একটা ভালো নেই, দেখুন কতটা খারাপ। ঠিক আছে, ওয়ালগুলো প্রচন্ড খারাপ, এগুলো একটু রং করতে হবে। এই ঘরে অনেক ফার্নিচার রয়েছে, এগুলো একটু সরিয়ে সরিয়ে রং করাটা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। যার জন্য আমি এই স্টিকার গুলো নিয়ে এসেছি। এই স্টিকার গুলো ওয়ালে যখন দিয়ে দেবো না, ওয়ালটা খুব সুন্দর লাগবে। আর দামও কিন্তু বেশি না, 200-250 করে নেয়। আর একটা স্টিকার, এই স্টিকারটা মোটামুটি 9 মিটার মতো লম্বা আছে, 9 মিটার, আর আড়ে হচ্ছে 3 মিটার, 3 আর 3 6 মিটার, 6 মিটার চওড়া, আর 9 মিটার করে লম্বা লম্বা থাকে।
9 মিটার কেন, বেশি থাকে মানে। এই ঘরে তো কতটা লম্বা, 5 5 10, হ্যাঁ 12 মিটার করে লম্বা প্রায় থাকে, 12 13 মিটার লম্বা থাকে। আর এই ঘরটাও, এই ওয়ালটাও আমার খারাপ ছিল। এই যে এই ওয়ালটা, এই ওয়ালটাও খারাপ ছিল। এই যে এইটাও খারাপ ছিল। আমি এই যে সব ওয়াল স্টিকার লাগিয়ে নিয়েছি, এই যে আলমারির ওয়াল স্টিকার লাগিয়ে নিয়েছি, এতে করে আমার ঘরটাও সুন্দর হয়েছে। আর আমি আপনাদের বলছিলাম না আমি কোথায় কোথায় শুট করি। প্রথমত আমি এইখানটা শুট করি। এই নতুন এখানে যেহেতু ওয়ালটা ঠিক করে নিয়েছি, এই ওয়ালটার এখানে আমি দাঁড়িয়ে শুট করি, শুটিং করি। যদি ইনফরমেটিভ করে ভিডিও বানাতে হয় সেক্ষেত্রে, বা ফানি ভিডিও বানালে এখানেই করি। আর আরেকটা তো দেখালামই, রান্নাঘরে নতুন যে ঘরটা হয়েছে এখানে আমি বলে দিচ্ছি। ঠিক এই যে এখানটা, এই যে এখানটা, যেহেতু এখানে আমার রিং লাইটের সেটও আছে, এখানে একটা লাইট আমার লাগানো আছে, হ্যাঁ শুট করার জন্য, শুটিং করার জন্য। আর এই যে রিং লাইটটা এখানেই আমার সেট থাকে, রিং লাইট প্রয়োজন না হলে এখান থেকে সরাই না, বারে বারে সরালে রিং লাইট গুলো খারাপ হয়ে যায়। তো এই দুটো জায়গায় দাঁড়িয়ে আমি শুটিং করি। যদি যখন ঘরের মধ্যে আমি শুটিং করি তখন কিন্তু এই দুটো জায়গায় দাঁড়িয়ে শুটিং করি। আর যদি বাইরে করি তাহলে ছাদে যাই। আর একদম আমার বাড়ির সামনে যেটা আছে আমি একটু দেখাচ্ছি, বাড়ির সামনে যেটা ঘরের সামনে রয়েছে, ওখানে পরিবেশটা খুবই সুন্দর। এই জায়গাটা খুবই সুন্দর, এখানটা দাঁড়িয়ে আমি ফানি ভিডিও গুলো করি। বা ওই যে মাঠটা রয়েছে, ওই যে মাঠ, ওই মাঠের মধ্যেও নেমে যাই। তারপর ওই যে একটা আম গাছ, ওই যে আম গাছ, আম গাছের নিচেও কিন্তু শুটিং করি। ঠিক এরকম জায়গাতে যেতে হয়, নামতে হয়। এই যে এখানে নেমে ওই যে ভেতরে চলে যাই, ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে, ওখানে গিয়ে ওই ভেতরটা গিয়ে ওই পাশে একটু ফাঁকা মাঠ আছে, ওখানে গিয়ে শুটিং গুলো করি। আর এরকম জায়গাটা, এই যে এখানে গাছগুলো সুন্দর, যার জন্য এরকম জায়গাটা একটু নিয়ে নিই, ভিউটা খুবই ভালো। এইসব জায়গায় প্রাকৃতিক ভিউটা খুবই ভালো আসে, যার জন্য এরকম জায়গা দাঁড়িয়েও আমি অনেক সময় ভিডিওগুলো শুট করে নিই। শহরে থাকি তো, শহরে অ্যাকচুয়ালি সবসময় অত ভালো মানে প্রকৃতি দৃশ্য আমি পাই না, অসুবিধা হয়। আর বাইরে গিয়েও তো শুটিং করতেই পারি না। যাই হোক, এরকম জায়গা দিয়ে আমার শুটিং করতে ভালোই লাগে। এই পরিবেশটা খারাপ লাগে না, খুব সুন্দরই লাগে দেখতে। এবার রান্নাঘরে চলে যায়, দেখি মাংসটা কি খবর। বসিয়ে রেখেছি, মোটামুটি ঘর, মোটামুটি আমার ঘর গুছানোই হয়ে গেছে। এই যে মোটামুটি ঘর দোর গুছানোই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এটা শুধু একটু পাততে হবে, এটা সাইডে থাক, কাপড়গুলো ভাজতে হবে। এই ঘরটা মোটামুটি গোছানোই আছে। এটার মধ্যে আছে একটা লাইট, শুটিং করার জন্য না এই লাইটগুলো খুব ভালো। এগুলো ডাইনিং হলেও রাখা যায়, নাইট লাইট হিসাবেও এইগুলো খুব ভালো লাইটগুলো। দেখ এগুলো আপাতত এরকম জায়গায় থাক। এবার রান্নাঘরে ঝটপট করে রান্নাটা করে নি, দেখি মাংসটা কি অবস্থা হয়েছে। বাহ, অনেকটা জল বেরিয়ে গেছে মাংসটা। এবার একটা ফ্লেমটা বাড়িয়ে দিই, ঝট করে কষা করে দিয়ে ঢাকা দিয়ে দিই। এদিকে উনুনটা একটু ধরিয়ে দিই, জলটা ফুটুক, ততক্ষণে মাংসটা আমি হাই ফ্লেম করে দিলাম। মাংসটা হতে থাক, ততক্ষণে আমি একটু রেডি হয়ে নিই। আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম। মানে একটুখানি, এমনি তো মেকআপটা হয়ে এসে চলে, কিন্তু একটু সাজলে ফ্লেমটা একটু পাতলাই হয়ে যাবে। মাংসটা হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো কষা হলে। কারণ এমনি যদি এখানে কড়াইতে রান্না করতে যাই অনেকটা সময় চলে যাবে। মাংসটা কিন্তু প্রায় কষা হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়ে হবে। আর একটু কষাবো। আমার ছেলে আবার ঝাল ঝাল মাংস খেতে পছন্দ করে। শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা এবার কাঁচা লঙ্কা ছিলে দেবো। আর মেয়েদের রান্নাঘরে এরকম একটা কাঁচি সবসময় দরকার, বিশেষ করে লঙ্কা চিপতে কাঁচিটা সবার আগেই দরকার। আর টুকটাক কাটাকাটি করতে কাঁচিটা খুব দরকার। আমরা আবার সবাই খুব ঝাল খাই, ঝাল খেতে পছন্দ করি। মাংস কিন্তু ঝাল ঝাল না হয়, সিসাবো আর খাবো, সিসাবো খাবো। এই লঙ্কাগুলো অতটা ঝাল নেই, লঙ্কাটা দেখতে সুন্দর, একদমই ঝাল নেই। যারা ঝাল খায় না তাদের কাছে একটা লঙ্কাই যথেষ্ট, সে ঝাল হোক আর না হোক। কারণ হচ্ছে আমার জেঠিমা, আমার বড় জেঠিমা, সে মোটেই লঙ্কা খায় না। তার কাছে যদি যে কোনো লঙ্কা, সেই লঙ্কা যদি যদি নাও গতি হয়, যদি গতিও থাকে, তাও হচ্ছে লঙ্কা দেখলেই তার ভালো লাগে। তারা লঙ্কা খাই না পাবে। আমাদের তো লঙ্কা নাও হবেই না। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল, কি আর করা যাবে। আমি কিন্তু বন্ধুরা এই মাংসটা
প্রেসার কুকারে দিয়েও রান্না করি। যখন ঝটপট দরকার হয় আমি কিন্তু এই মশলা দিয়ে সব মাংসগুলোকে মেখে নিয়ে পেঁয়াজটা অল্প দিই, তারপর খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিই। তেলটা গরম হলে, আর আমি প্রেসার কুকারই করি, তেলটা দিয়ে দিই প্রেসার কুকারে অল্প করে, তারপরে পেঁয়াজটা দিই। পেঁয়াজটা একটু ভেরেস্তা হলেই, ভেরেস্তার মতো হতে হবে, মানে কাঁচা কাঁচা থাকলে হবে না, ওরকম একটু ভেরেস্তার মতো হতে হবে, লাল লাল একদম। তারপর মাংসটা দিই, দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিই। 3টে সিটি পড়বে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করার পরে গিয়ে তারপর যখন আপনার সিটিটা শেষ হয়ে যাবে, প্রেশারটা থাকবে না, তখন খুলবো, একদম গরম গরম ভাতে খেয়ে নেবো। ওই মাংসটা যেমনি ঝটপট হয় তেমনি খেতেও দারুণ লাগে। আর এইটাও এখন প্রেশার কুকারে দেবো, এই মাংসটা খেতে একটু অন্যরকমই লাগবে, কিন্তু প্রেশার কুকারে না দিলে না সিদ্ধটা হতে সময় লাগবে। কারণ হচ্ছে আজকে এমনি লেট করে রান্না করতে এসেছি, এক্ষুনি আমার হাজবেন্ড চলে আসবে, এই জন্য এখন প্রেশার কুকারে দেবে। মাংস একটু কড়াইতেই বেশি টেস্ট হয়, কড়াইয়ের মাংস একটা আলাদা টেস্ট, আর প্রেশার কুকারের মাংসটা আলাদা টেস্ট হয়। প্রতিটা রান্নার এক এক রকম টেস্ট, তবে রান্নার মধ্যে যদি ভালোবাসা মেশানো থাকে সেই রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায়। তাই রান্নার সময় কিন্তু মন দিয়ে রান্নাটা করাই দরকার। রান্নায় যদি মন থাকবে না, সেদিন দেখবে রান্নাটা ভালোই হবে না, চেষ্টা করলে ভালো হবে। আর যেদিন মনটা থাকে রান্নার দিকে, সেদিন কিন্তু যেমন তেমন রান্না করলেও রান্না ভালো হয়ে যায়। যাই হোক, আমি প্রেশারটা কুকার বসিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে এখন প্রেশার কুকারেই দিতে হবে। চলো প্রেশার কুকারে ঢেলে দিই। করে যখন দিতেই হবে, আর দেরি কেন, ঝটপট করে দিয়ে দিই। আর যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে। কর্তামশাই যদি এসে দেখে এখন রান্না হয়নি, কি ভাববে বলো তো? ভাববে না কি করছে, বাড়ি বসে থাকে, রান্নাটাও ঠিক মতো করতে পারে না। যেটুক জল আছে জল এটাই দিব, ওই জলটা লাগবে তো বলে। এখানে 3টে আলু কাটা ছিল, এই 3টে আলু গোটা গোটা দিয়ে দেবো। আমার ছেলে আবার একটু আলু খেতে পছন্দ করে। আর আলু সাধারণত এরকম মাংসতে আলু না দিলেই ভালো হয়। জল আমার একটু কম হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটা মাংস দিয়ে খাবো তো, আর কিছুই নেই, সেজন্য একটু জল দিয়ে দিই। একে একটু সাপোর্ট দিতে হয়, এই যে এই কাঠের চামচ এখানে না দিলে লুজ আসে, একটু দিয়ে আমি আটকে দিই। ব্যাস, এর মতনই হোক। এবার আমি একটু চুলটা বেঁধে নিই। চুলটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, একটু কাটতে হবে। আসলে আমার চুলটা ছিল স্ট্রেট, চুল এখন ফোকরা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে না চুলটা? মেজোদা তো বলে খুব ভালো হয়েছে চুলটা। এই স্টাইলে আমি সবসময় চুল বাঁধি, বেশ ভালো লাগে আমার এই স্টাইলটা, যেহেতু সামনের চুলগুলো উঠে গেছে তো, এই স্টাইলটাই ঠিক ভালো লাগে। একটুখানি লক্স বের করে দেবো এখান থেকে, ব্যাস। চুলটা ছাড়বো না এখন, চুলটা একটু ক্লিপ দিয়ে আটকে দেবো। ও অনেক গরম, অনেক গরম, এই ক্যাচারটা দিয়ে আটকে দিই। বাবা, শান্তি গরমে পুরো ঘেমে গেছে, রান্নাঘরে যাওয়া মানে ঘেমে যাওয়া। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন মাংসটা হলেই আমি সবাইকে খেতে দেবো, খেতে দিয়ে আমি নিজেও খাবো, খেয়ে তারপর পার্লারে যাবো। সব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলে কিন্তু ফানি ভিডিও, শর্ট ফানি ভিডিও আপলোড করা হয়, আর লং ভিডিও হিসাবে তো ব্লগিং ভিডিও আপলোড করি। ব্লগিং মানে যখন যেটা হয় তখনই আমি আপলোড করে দিই লং ভিডিওতে। শর্ট ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফানি ভিডিও। যেসব বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জানি অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন। মাংসটা দেখি কতদূর হয়েছে, চিটি করেছে কিনা একটু দেখে আসি, চলুন।
সিটিটা পড়তে পড়তে একটু রান্নাঘরটা গুছিয়ে নিই, এলোমেলো হয়ে রয়েছে, গুছিয়ে না রেখে গেলে তো সমস্যা, তাই না? এই যে লঙ্কার কৌটাটাও একটু ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। আমি এইভাবেই লঙ্কাগুলো রাখি, যদি বেশি লঙ্কা আনে কৌটায় রাখলে না লঙ্কাগুলো একদম নষ্ট হয় না, ভালো থাকে। আর যখন যতটা প্রয়োজন ততটা ঠিক বের করে নিই। ভাত ঠান্ডা হয়ে গেছে, তাই একটু গরম বসিয়ে দিই। ঠান্ডা ভাত তো ভালো লাগবে না খেতে, সকালে রান্না ভাত তো ঠান্ডা হয়। ভাতটা একটু ভেঙে দিতে হবে। আমি জানি এই প্রসেসটা, মোটামুটি রান্না করে যারা সবসময় রান্না করেন জানেন ওই ভাত গরম করার পদ্ধতিটা। ভাতগুলো ভেঙে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে বসিয়ে রাখলেই 10 মিনিটের মধ্যে ভাত গরম হয়ে যাবে। একদম মনে হচ্ছে হাড়ি, মানে সবে উনুন থেকে দাঁড়িয়েছে। এটা আবার সিটি করতে কত দেরি হচ্ছে কে জানে। আর প্রেশার কুকারও একটা কেনা হয় না, ভাবি যে কিনবো কিনবো, এই কিনবো কিনবো ভাবতে ভাবতে আর কেনাই হচ্ছে না। এই যে এখানে রয়েছে চা পাতা, এত এত চা করা হয়। এই 3-4 দিনের চা পাতা জমা হয়েছে। আমাদের সকালে অনেক দুধ চা করতে হয়, প্রায় 10 কাপ মতো চা করা হয় এরকম ছোট কাপের। আর এই কাপে 7-8 কাপ তো হয়, ঠিক আছে। এই যে চা পাতাগুলো কিন্তু আমি নষ্ট করি না, এই চা পাতাগুলো আমি নষ্ট করি না, এটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার রোদে দিয়ে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে দেবো, এটা গাছে তো সার হবে। তবে যে গাছগুলো লাগানো রয়েছে দিয়ে দেবো। পাংখাটা সিটি করছে না কেন? সিটি পর তাড়াতাড়ি সিটি পর, বাড়ি চলে আসবে তো। ধরে নাড়িয়ে নাড়িয়ে সিটি করানো। জল কমে গেছে, তাই জন্য ভালো গরম হচ্ছে না। আর একটু জল দিয়ে দিলাম, সিটি মোটা করছে না। সিটি কর, কবে যেটা বিশাল কুকার কিনবো কে জানে, ভাল লাগে না। খুলি, ঝোল শুকিয়েও গেছে, এদিকে সিটি পড়ছে না, এদিকে ঝোল শুকিয়ে গেছে। ঝোল শুকিয়ে গেছে, ঝোল নেই। এই যে ঝোল নেই একটু, একদম কষা কষা হয়েছে। মাংস সিদ্ধ হয়নি। ভালো লাগে? ভালো লাগে না। কবে যেটা প্রেশার কুকার কিনবো জানি না, কিনলেই কিন্তু কিনা হয়ে যায়। ওই যে বলে না, অলস অলস হলে যা হয়। এবার সিটি করতেই হবে, সিটি না বললে হবে না। সিটি করার রাস্তা আছে। এবার এই ওয়াশারটাকে খুলবো, এই যে খুললাম, এবারে ওয়াশারটাকে আবার লাগাবো। দেখি লাগিয়ে দেখি এবার সিটি পড়ে কিনা। মাথা ধরে গেল, এতক্ষণে খেয়ে দেয় কিন্তু আমি কোথায় চলে যেতে পারি। প্রেশার কুকারে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, এর থেকে তো আমার কড়াইতে দিলেই ভালো হতো। দেখা যাক এবার সিটি, এবার হয়তো সিটি পড়বে, জানি না। ততক্ষণে থালা রেডি করি, এবার ঠিক পড়বে। আর কতক্ষণ না পড়ে থাকবে, রেডি করা যাবে। লেট তো অলরেডি হয়েই গেছে, অনেক লেট। এবার দেখি তো কত ঝটপট করে সিটিতে পড়ে। একটু পেঁয়াজ কেটে নি, এসো এসব কেটে পারি। এবার সিটি পড়বে, ভাত গরম হয়ে গেছে। রান্না করো, এসি লাগাতে হবে। সিটি পড়েছে, রান্না লাগে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটি ফেলা তুমি। বন্ধুরা আমার মতন এই পরিস্থিতি কার কার হয় একটু হবে? তাড়াতাড়ি হবে জন্য প্রেশার কুকারে দিলাম, প্রেশার কুকারটা আরো দেরি হচ্ছে। যাই হোক, চলো ভাতটা বেড়ে নিই। গরম গরম ভাত বেড়ে দিই সবাইকে। প্রেশার কুকারের মতন প্রেশার কুকারে হচ্ছে থাক মাংসটা। ঠান্ডা ভাত যদি একটু জল দিয়ে গরম করা হয় একদম পুরো মনে হচ্ছে এক্ষুনি হাঁড়ি থেকে নামিয়েছি গরম ভাত। দেখুন পুরো আগুন উঠছে। নিম বেগুনটা ইয়ে করি বাটিতে দিই। আর নিম বেগুন তো আমার খুব প্রিয়, এতটা আমি রেখেছি আমার জন্য। আমি মাংসের থেকে নিম বেগুন ভালো খাই। লঙ্কা আবার বের করতে হবে। বন্ধুরা আপনাদেরও যদি কখনো প্রেশার কুকারে চিটি না পড়ে অবশ্যই ঢাকনাটা খুলে ওয়াশারটা একদম খুলে নেবেন, খুলে নতুন করে আবার লাগাবেন, লাগিয়ে আবার ওটাকে প্রেশার কুকারে আটকে দেবেন, দেখবেন তাড়াতাড়ি করে চিটিটা পড়ে যাবে, যেমন আমার হয়েছে। দেখুন অলরেডি আমার কিন্তু ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর, কালারটা তো দারুণ এসেছে। চলুন দেখাচ্ছি ঢালার পরে কেমন লাগছে, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর মাংস যেহেতু ছোট ছোট করে কাটা, তাহলে তো সেই মাংসের মধ্যে খুব তেল মশলা সবই ঢুকবে। যে জন্যে আপনারা কি করছেন, মাংসটা সবসময় একটু ছোট করে কাটবেন, ছোট করে কেটে এইভাবে রান্না করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এই মাংসে কিন্তু বেশি ঝোল রাখলে একদমই ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে যা লাগবে না কি বলবো। একদিন একটু রান্না করে খাবেন এইভাবে, দেখবেন ও কি বলবো, জাস্ট অসাধারণ। দেখুন ইয়ামি ইয়ামি। শেষ পর্যন্ত কিন্তু মাংসটা আমি নামাতেই পারলাম, এই যে নামিয়ে দিয়েছি। এই যে কিরকম হয়েছে রান্নাটা। আর আমি অলরেডি ভাত বেড়েও রেখেছি, কারণ এদের তো সবার খিদে পেয়ে গেছে না, অনেকক্ষণ হয়েছে না, কখন থেকে বসিয়ে নিয়ে বসে আছি। আমরা হচ্ছে ঘরে খাওয়ার মানুষ তিনজন, আমি, ছেলে, আমার বর। তা সবার আগে কিন্তু আমি একটু খেয়ে আপনাদের টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে রান্না। তার আগে ওদের খাবারগুলো একটু রেডি করে নিই, ওদের খাবারগুলো রেডি করে রেখে আমি খেতে বসবো। তার আগে কিন্তু বাটিগুলো দেখুন, সাদা বাটিটা কত সুন্দর। এইটাই কিন্তু এই মাংসটা তুলে খুব সুন্দর লাগে। কথাই বলে যদি রান্না সুন্দর হয়, দেখতে যদি সুন্দর হয়, তাহলে নাকি খেতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, রান্নাটা যদি দেখতে সুন্দর হয় অবশ্যই খেতে ভালো লাগে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সুন্দরের পূজারী, তাই সবকিছু সুন্দরটা হওয়াটা চাই। আর মাংস মানে তার একটা কালার তো রাখতেই হবে, একটু লাল লাল কালার হলে দারুণ লাগে দেখতে। এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, মাংসটা কি সুন্দর লাগছে সাদা বাটির মধ্যে। আর যা দেখতে লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার কিন্তু দুপুরের মেনু ছিল, সেটা তো আগেও বলেছি, নিম পাতা দিয়ে বেগুন ভাজা আর হচ্ছে খাসির মাংস কষা। এবার আমি একটু খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। তবে মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর যেহেতু ছোট ছোট করে কাটা সেই জন্য কিন্তু মাংসটা খুব সিদ্ধ হয়েছে সুন্দর। ও দারুণ দারুণ দারুণ, মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা কিন্তু এইভাবে করে খেতে পারেন, খেয়ে দেখুন একদিন কেমন লাগে। আপনারা তো অনেকে অনেকভাবেই রান্না করেন, ঠিক এইভাবে একদিন একটু রান্না করেই দেখুন। যাই হোক, আমার ভাতটা রেখে আমি উঠে গেলাম, উঠে আমার হাজব্যান্ডকে আগে ভাতটা দিয়ে আসি, তারপর গিয়ে আমার ছেলেকে দেবো, সবার শেষে আমি খাবো। কারণ ওদের আগে তো আমি খেতে পারি না, তার জন্য সবার শেষে আমি বসবো খেতে, ওদের খাওয়া হয়ে যাবে তারপর আমি খেতে বসবো। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।